শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দিব। প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে এবং দেশ জুড়ে একেবারে অচল অবস্থা তৈরি হয়েছে। বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আর গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা এবং মোটরসাইকেলের মতো ছোট ছোট যানবাহনেই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। কয়েক গুণ ভাড়া গুনতে তো হচ্ছেই। সমস্যা সমাধানে সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে বিআরটিসি বাসের সংখ্যাও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আগে ভাড়া ছিল 15 টাকা উত্তরা বাসে করে, এখন সিএনজিতে চাইতেছে 100 টাকা। আমরা তো মনে করেন যে সাধারণ মানুষ, আমাদের কথার কোনো কাজ নাই, আর আমাদের দেখার মতো কেউ নাই। করোনার সময় ভোগান্তি আছে, করোনা ছাড়াও ভোগান্তি পয়না লাগতেছে আমাদের। গভর্নমেন্ট যদি না দেখে তাহলে তো আর করা কিছু নাই, কারণ যে হুট করে দাম বাড়িয়ে দিলে তো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রী চাপ বেড়েছে ট্রেনে। রাজধানীর কমলাপুর ও অন্যান্য স্টেশনে যাত্রীরা ভিড় করছে। দূরপাল্লা ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোতে যাতায়াতে ট্রেনের উপরই নির্ভর করছে সাধারণ মানুষ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে অতিরিক্ত বগি যোগ করেও এই যাত্রী চাপ সামাল দেওয়া যাচ্ছে না। করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে না। যাত্রীরা বলছেন জরুরি কাজে বিভিন্ন জায়গায় যেতে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করে পরিবহন চালু করার দাবি তারা জানিয়েছেন। বাস চললে তো মনে করেন আমাদের ভোগান্তি হয় কম, আমাদের টাইমটাও একটু বাঁচে। আর ট্রেনে আসলে ট্রেনে ট্রাভেল করতে গেলে আমাদের অনেক সময় লাগে। কালকে পরীক্ষা দিতে আসছিলাম, কিন্তু বাস না পাওয়ার কারণে ট্রেনেই চেষ্টা করা লাগতেছে, কিন্তু এখানেও মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবো। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন, আন্তনগর ট্রেনে আমরা অতিরিক্ত আরও 22টি কোচ নিয়োগ করেছি। আগামী দিনগুলোতেও আমরা আমাদের এই পাশে সম্বন্ধ থাকবে, যেন সব যাত্রীদেরকে কিছুটা হলেও দুর্ভোগ পোয়াতে পারি। ডিজেল কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক শেষে কথা তিনি জানিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে মালিকরা জানিয়েছেন। বুধবার মধ্যরাত থেকে ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি করে সরকার, যার ফলে এই ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না, আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে, এটা চলবে। এই গোটা ভোগান্তির চিত্র আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবার চেষ্টা করব। দেখতে পাচ্ছি সহকর্মী আব্দুল্লাহ তুহিন ইতিমধ্যে যুক্ত আছেন, বিজয় সরণি এলাকায় তিনি আছেন। তুহিন, আপনি তো সারাদিনের যেই খোঁজ খবর রাখলেন, যানবাহন না থাকায় যে পরিমাণের ভোগান্তি পোহাতে হয়েছে সকাল থেকে মানুষকে, এখন তো বলা যায় সকল অফিস আদালত ছুটি হয়ে গেছে। অফিস ছুটি হওয়ার পরে একটি রাশ থাকি, এবং এই অবস্থায় যদি যানবাহন না থাকে সেক্ষেত্রে যেই ভোগান্তিতে পড়তে হয় সেই চিত্রটা আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই। আপনি ঠিকই বলেছেন, আমরা সারাদিন বিভিন্ন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট, বিভিন্ন জায়গা, সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কিন্তু মানুষের দুর্ভোগের চিত্র আমরা দেখেছি। তবে আজকে বা এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই শহরের ভেতরে, অর্থাৎ আমি এই মুহূর্তে বিজয় সরণির যেই সড়কটিতে আছি, আপনি দেখবেন এই সড়কে এখন কিন্তু পরিবহন ধর্মঘট বলতে বাস নেই, বেসরকারি পরিবহনগুলো নেই, কিন্তু সড়কে কোনো জায়গা খালি নেই। একদম প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা মনে হচ্ছে একদম ভরপুর। প্রাইভেট কার এবং সব যানবাহন যারা আছে, মানে শুধুমাত্র বাস নেই। বাস না থাকার ফলে সাধারণ মানুষ মনে করেছিল যে হয়তো রাস্তা কিছুটা ফাঁকা পাওয়া যাবে রাজধানীতে, কিন্তু সে আশায় ঘুরে বালি। একেবারে অবস্থা, বাস্তব চিত্র একদম ভিন্ন। কারণ আমি গত 40 মিনিটে মহাখালী থেকে এখন পর্যন্ত বিজয় সরণিতে আসতে পেরেছি। কিছুক্ষণ আগে কিছুটা সচল হয়েছে এই সড়কগুলো, আপনি সড়কের অবস্থা দেখলেই বুঝতে পারছেন। তা সে তার ভিতরেও ভোগান্তিটা একটু কম যে আজকে শনিবার, অর্থাৎ সরকারি অফিস আদালত সেইভাবে নেই, কিন্তু আগামীকাল রোববার যখন অফিস আদালত শুরু হবে সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছবে তা অনুমান করতেই পারছেন।
কারণ আজকে সারাদিনে দেখেছি ট্রেনের আগাম 10 দিনের টিকিট পর্যন্ত নেই, স্ট্যান্ডিং টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এরকম নানা দুর্ভোগের আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সব যারা রোগী সাধারণ মানুষ। হ্যাঁ, সে সাধারণ মানুষের ভোগান্তি যে শুধুমাত্র বাস নেই তার জন্য নয়, বোঝা যাচ্ছে যে পরিমাণের যানবাহনের আপনি চিত্র দেখালেন, যানবাহন যে পরিমাণে বেড়েছে এবং যে পরিমাণের ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে, অবর্ণনীয় ভোগান্তি বলাই যায়। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন, বিস্তারিত আপনি জানিয়েছেন। আমরা একটু কমলাপুর রেল স্টেশনে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, স্বাভাবিকভাবেই যেহেতু বাস এবং লঞ্চ চলাচল বন্ধ, তার একটি বাড়তি প্রেশার ট্রেনের উপরেই পড়ে এবং যেমনটি সহকর্মী আব্দুল্লাহ তুহিন জানালেন যে 10 দিনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। সেক্ষেত্রে আপনার পেছনে তো দেখতেই পাচ্ছি যাত্রীদের লম্বা সারি। কি বলছেন কর্তৃপক্ষ সেখানে যারা দায়িত্বরত আছে? হ্যাঁ, বৃষ্টি আসলে কর্তৃপক্ষ বলতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেটি জানানো হয়েছে তারা আলোচনা করবেন, কিন্তু আসলে আলোচনা না করে যে তেলের দামটি বাড়ানো হলো এবং তার ফলে যে সড়ক পথে গণপরিবহন সব বন্ধ হয়ে গেল এবং তার যে চিত্র পড়েছে সেটি কিন্তু প্রচণ্ড চাপ পড়েছে রেলওয়ের উপরে। কারণ রেলওয়ে যেহেতু সরকারি সংস্থা, এটিতে আসলে সেটির দাম বাড়ার প্রভাবটি পড়বে না। এ কারণে সবাই ছুটছেন আসলে দূরপাল্লার গন্তব্যে যারা যাওয়ার জন্য ঢাকা আসতে চাইছেন বা ঢাকা যারা ছাড়তে চাইছেন, তাদের একমাত্র অবলম্বন এখন হয়ে দাঁড়িয়েছে আসলে রেল। কিন্তু রেলের তো আসলে সক্ষমতার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। এই রেল কতজন যাত্রীকে আসলে পরিবহন করতে পারবে? আপনি দেখতে পাচ্ছেন যে আমি কমলাপুর রেল স্টেশনের ভেতরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় কয়েক হাজার মানুষ অপেক্ষা করে আছেন রেলের একটি সিটের জন্য। প্রত্যেকটি প্ল্যাটফর্মে কমপক্ষে 2 থেকে 3 হাজার মানুষ এবং বাইরে আরও প্রায় 4 থেকে 5 হাজার মানুষ অপেক্ষা করছেন প্ল্যাটফর্মের ভেতরে ঢোকার জন্য। এই যে প্রায় 8 থেকে 7 হাজার মানুষের অপেক্ষমান এই যে সারি, এদের আসলে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাটার দায় কার? সেটি নিশ্চয়ইভাবেই সরকারকে সেই দায়টি নিতে হবে এবং সরকার যেহেতু সেই দায়টি নিচ্ছে না, সাধারণ মানুষের সেই দুর্ভোগের শিকারটি হচ্ছে। যদি এই আলোচনা করে গণপরিবহনের দাম বাড়ানোর বিষয়টি ফয়সালা করার পর দামটি বাড়ানো হতো, সেক্ষেত্রে এই দুর্ভোগের সাধারণ মানুষ পড়তো না। সাধারণ মানুষ এমনটা বলছেন এবং সাধারণ মানুষ প্রত্যাশা করেন এই দায়টি আসলে সরকারকে নিতে হবে, যেটি আসলে সরকার আগের থেকে আলোচনা করে সেটি বিষয়ে ফয়সালা করার পর তারা একটি সিদ্ধান্ত জানাবেন। তারপর আসলে দাম বাড়বে কি বাড়বে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটি না করেই যখন দাম বাড়ানোর সিদ্ধান্তটি নেওয়া হয় এবং সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়, তার দুর্ভোগ পুরোটার দায় আসলে সেই দুর্ভোগটা সাধারণ মানুষকেই অর্থাৎ আমাদেরকেই পোহাতে হয়। অনেক ধন্যবাদ শাকিল, বিস্তারিত জানিয়েছেন আপনি। এবার একটু বরিশালে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী কাউসার হোসেন অপেক্ষারত আছেন। লঞ্চ চলাচলের খবর মূলত জানতে চাই কাউসার, যদিও লঞ্চ তো চলছে না, কারণ হঠাৎ করেই সেখানকার যারা লঞ্চ মালিক সমিতি আছে তাদের যে ধর্মঘটটা সেটা একটু ভিন্নই বলা যায়। কারণ বাস, ট্রাক, কাভার্ড ভ্যান তারা ধর্মঘট করছে এক রকমের, কিন্তু লঞ্চ মালিক সমিতি বলছে যে তারা দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট করছে না, তারা তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ ছাড়বে না। অর্থাৎ বাড়তি ভাড়ার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক বোঝাই যাচ্ছে। সাধারণ যাত্রীদের দেখতে পাচ্ছি আপনার পেছনে, অর্থাৎ তারা এসে অপেক্ষারত ছিল নিশ্চয়ই, হঠাৎ করে এরকম একটি বন্ধের ঘোষণা, লঞ্চ চলাচল করবে না, তারা কি বলছে ঘাটে এসে? বৃষ্টি মানুষের ভোগান্তি একেবারেই চরমে। কিছুক্ষণ আগে এক মুসল্লির সাথে আমার কথা হয়েছে, তার বাড়ি দিনাজপুরে, উনি চিল্লে এসেছিলেন বরিশালে, তার 41 দিন শেষ হয়ে গেছে, তাই ঢাকায় ফিরবেন। 17 জন রয়েছে তাদের কাফেলায়, তাদের কাছে যে টাকা রয়েছে তাও কিন্তু শেষ হয়ে গেছে, শুধুমাত্র লঞ্চ ভাড়া রয়েছে তারা যদি বরিশালে থাকতে হয় 2-1 দিন, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে থাকার কোনো টাকা নেই, খাওয়ার কোনো টাকা নেই। অর্থাৎ প্রতিটি মানুষই কিন্তু এভাবেই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিকেল থেকে কিন্তু বরিশাল লঞ্চঘাটে বরিশালের শহর ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের মানুষ কিন্তু এখানে আসেন এবং রাজধানীর উদ্দেশ্যে যেয়ে থাকেন। কিন্তু আগাম কোনো ঘোষণা ছাড়া যখন লঞ্চগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে কিছুক্ষণ আগে একটি লঞ্চ আসলে বরিশাল ঘাটে এসে পৌঁছেছে, যেটি হলো ভায়া লাইনে চলে, ঝালকাঠি থেকে আসার কথা রয়েছে। লঞ্চটি ঝালকাঠি থেকে আসার কথা রয়েছে এবং লঞ্চটি পথে রয়েছে এবং
যখন একটি লঞ্চ যাওয়ার কথা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়েছে তখনই কিন্তু যাত্রীরা কিন্তু সেই কাউন্টারে হুমড়ি খেয়ে পড়েছেন। তারা 250 টাকা করে তারা টিকিট কাটছেন। এই লঞ্চটি হলো ঝালকাঠি থেকে দুপুর 1টায় ছেড়ে আসছে। আসলে লঞ্চ মালিকরা যে ঘোষণা দিয়েছিলেন লঞ্চ বন্ধের, সেই ঘোষণার আগেই ছেড়ে আসছে। এর জন্য কিন্তু লঞ্চটি ঢাকায় যাবেন। এবং আমার পিছনে সামনে যে নৌযানটি রয়েছে সেটি BIWTCর যে সরকারি নৌযান রয়েছে স্টিমার, সেই স্টিমারটি মোড়লগঞ্জ থেকে ছেড়ে আসছে এবং সেই ঘাটে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে। তারা আসলে এই সরকারি যে নৌযান রয়েছে স্টিমারে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে দক্ষিণাঞ্চল তারা কিন্তু যাতায়াত অনেকটা কম করেন, যারা বরিশাল শহর কেন্দ্রিক। কিন্তু আজ কোনো যানবাহন না থাকার কারণে কিন্তু তারা সেই স্টিমার ঘাটে যাচ্ছেন এবং স্টিমারের যে ধারণ ক্ষমতা এবং বরিশাল থেকে যারা ঢাকায় যাবেন তাদের আসলে সংখ্যা কিন্তু অনেক বেশি। এর ফলে সবাই যে যেতে পারবে তা কিন্তু নয়। এবং এই ভোগান্তির জন্য লঞ্চ মালিকদের পাশাপাশি সরকারের যে হঠাৎ সিদ্ধান্ত, তেলের সিদ্ধান্ত, সেটিকেও অনেকটা দায় করছে সাধারণ মানুষ এবং যৌক্তিক বলাই যায়। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন কাউসার। দর্শক, আমার সহকর্মীরা জনদুর্ভোগের চিত্র আপনাদের দেখাচ্ছিল। যেমনটি বলছিল নৌরুটের ধর্মঘটের কথা, সেটি না থাকলেও তেলের দামের সাথে ভাড়া সমন্বয় না পর্যন্তই লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিকরা। আর লঞ্চ মালিক সমিতি বলছে যে দাম বৃদ্ধির প্রতিবাদে তাদের এই ধর্মঘট নয়, তেলের টাকা জোগাড় করতে না পারায় তারা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তেলের দামের সাথে সমন্বয় করে ভাড়া না বাড়ালে তাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয় বলেও দাবি করেছেন নেতারা। লঞ্চ দিয়ে আসলে আমাদের পক্ষে জাহাজ পরিচালনা করা সম্ভব না, সেই জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি। যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেই কারণে সরকার সুনজর রাখবে যে দ্রুত এটা নিষ্পত্তি করে যাতে যাত্রীদের এই দুর্দশা থেকে লাঘব করে দিতে পারে। সারা দেশে পরিবহন ধর্মঘটের প্রভাব চট্টগ্রাম বন্দরেও পড়েছে। পণ্য ওঠানামা হলেও সরবরাহ বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরি বন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনও ধারণ ক্ষমতা অতিক্রম হয়নি, আরও 15,000 কন্টেইনার ধারণ করা যাবে। আগামী 2 দিন ধর্মঘট চললে বন্দরে পণ্য জট তৈরি হবে। বেশি ক্ষতিগ্রস্ত হবে আমদানি ও রফতানিকারকরা, যার প্রভাব পোশাক সহ শিল্প খাতে পড়বে। দ্রুত এই সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। তো সুতরাং এ বিষয়ে অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার হওয়া উচিত। এই নৈরাজ্য দেখা গেছে চট্টগ্রামের সড়ক জুড়েও। জ্বালানি তেলের সাথে দামের সাথে ভাড়া সমন্বয়ের দাবিতে নগরের প্রধান সড়কে পরিবহন শ্রমিকরা অবস্থান নেয়। পুলিশের চেকপোস্ট ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেয় তারা। কারখানায় যেতে না পারা শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এ সময় অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহনে চড়ে গন্তব্যেও দেখা যেতে গেছে যাত্রীদের। ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের সব বন্দরগুলোতে, যেমনটি বলছিলাম পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে সেখানে। আমরা কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমাদের এই পরিস্থিতি হলে এই দায়ভার কার? সরকারি শ্রমিক চলতেছে কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কাজ করি, ভাত খাই, গ্যাসের দাম, তেলের দাম কমাইবে, পাবলিকের গাড়ি চলবে। আমাদের জনসাধারণের একটা ভোগান্তি ছাড়া আর পরীক্ষা বাতিল করে নাই, ওদিকে অবরোধ, তাহলে আমরা পরীক্ষাটা দেবো কিভাবে? মালিকদের অর্ডার অনুযায়ী আমাদের গাড়ি চালাইতে হয়। আর আমি যদি আমার মালিকের কথা অমান্য করে গাড়ি নিয়ে যাই, ওখানে তো আমার চাকরিতে থাকবে। যখন দাম কমে যায় তখন তো আপনারা কোনদিন কমান না, কিন্তু বাড়ালে সঙ্গে সঙ্গে বাড়া দেন। আপনারা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটার সঙ্গে একটা সমন্বয় করেন। সব কিছুর মূলে এই হঠাৎ করে এই ঘোষণা বাড়িয়ে দেওয়া হয় 2 ধরনের জ্বালানি তেলের দাম। 65 টাকা লিটারের ডিজেল এবং কেরোসিন এখন 80 টাকা, অর্থাৎ লিটারে মূল্য বৃদ্ধি করা হয়েছে 15 টাকা। দামের এমন বৃদ্ধিতে চাপে পড়বে সাধারণ মানুষ, চাপে পড়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মূল্যবৃদ্ধি ছাড়া কি সরকারের সামনে বিকল্প আর কিছুই ছিল না? যুক্তি ভর্তুকি সমন্বয় সামনে আনা হয়। পার্শ্ববর্তী দেশে পাচারের সংখ্যার দিক বলা হচ্ছে সরকারের পক্ষে এই ভর্তুকি দেওয়া সম্ভব ছিল এবং তেলের দাম বৃদ্ধিতে এরই মধ্যে বাড়তেও শুরু করেছে পণ্য মূল্য, তাই নানাভাবেই জীবনযাত্রার ব্যয় বাড়বে। প্রতি টাঙ্কিতে 500 টাকা বাড়তি, তাহলে আমরা তো ভাড়া মেরে পোষাতে পারবো না। আর আমাদের তো জনগণ তো আমাদের ভাড়া বেশি দিতেছে না। যদি আরো বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ তো আসলে
পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, সাধারণ মানুষের করার কিছু নাই। পূর্বে কিন্তু বিপিসির পক্ষ থেকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কিন্তু সে ঋণ নিয়েও কিন্তু তার এই জিনিসগুলো অ্যাডজাস্ট করেছে। সুতরাং সরকার যদি মনে করে যে তার নিজস্ব তহবিলের ঘাটতি রয়েছে, সুতরাং সে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েও এই সময়কালের এই বাড়তি ব্যয়ের বিষয়টুকু সমন্বয় করতে পারতো বলে আমাদের মনে হয়। শুধু ভোক্তারাই ক্ষতিগ্রস্ত তা হবে তা নয়, বা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিপন্ন অবস্থায় পড়েছে তা নয়, দেশের অর্থনীতিও বিপন্ন অবস্থায় পড়তে বাধ্য। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক বলছে যাত্রী কল্যাণ সমিতিও। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, করোনা মহামারীতে প্রায় 73% মানুষের আয় কমেছে। এই সময়ে জ্বালানি তেলের দাম 23% বাড়ানোর দাবি মরার উপর খাড়ার ঘা। এর ফলে যানবাহনের খরচ বাড়বে, দিন শেষে যা যাত্রীদের পকেট কাটার কারণ হবে। এতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে চোরাচালান বন্ধের যুক্তি যথাযথ নয়। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যারা চোরাচালান ঠেকাবেন। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংয়ে কথা জানিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও ডিজেল কেরোসিনের দাম বাড়িয়েছে। আগামীকাল বিআরটি এর সাথে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে বলে ওবায়দুল কাদের জানিয়েছেন। একই সময় অন্যায়ভাবে কেউ যেন দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই নানা ইস্যু তৈরি করছে সরকার, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপিকেই বর্তমান সংকট থেকে উত্তরণের পথ দেখাতে হবে। অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার। এখন রাস্তায় পরিবহন নেই, পথে পথে ভোগান্তি, দ্রব্য মূল্য বৃদ্ধি সহ মানুষ এখন খেয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। বলেছেন, এই সরকারকে হটানো ছাড়া সংকট নিরসনের বিকল্প নেই। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য কাজ করে, যে বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে, তারা একটা নত জানু রাষ্ট্রে পরিণত করবে, অন্যের উপর নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করবে, সেই কাজ তারা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের অধীনে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা আজ চরম দুর্ভোগে পড়েছেন। পরিবহন ধর্মঘট থাকায় 3 থেকে 5 গুণ বেশি ভাড়া দিয়েই কেন্দ্রে যেতে হয় তাদের। অসহায় অবস্থায় অনেকে হেঁটেই পৌঁছান। শিক্ষার্থীরা বললেন, সরকার সমন্বিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণেই দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরকে। রমজান বাসাইলে এনে নামে দিত মাত্র 15 টাকা ভাড়া নিত, আর এনে 135 টাকা বেশি। যেখানে 700 টাকা ভাড়া দিতে হয় দুইজন, আমি সেখানে 3000 টাকা ভাড়া দিয়ে ঢাকা আসতে যেতে। জনদুর্ভোগ আছে, গণভোগান্তি আছে এই গণপরিবহন ধর্মঘটের কারণে। তো সেটি আমার মনে হয় আমাদের জাতীয়ভাবে সেই বিষয়গুলো বিবেচনা রাখা উচিত, যে এই ধরনের জনদুর্ভোগ বাড়ায়, গণভোগান্তির সৃষ্টি হয়, এমন ধরনের কর্মসূচি থেকে আমাদের এখন ক্রমান্বয়ে বেরিয়ে আসা উচিত। 2 গুণ 3 গুণ ভাড়া লাগছে আপনার, যে জায়গায় আপনার 50 টাকা ভাড়া সে জায়গায় আপনার 150 টাকা 200 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছে। সচরাচর তো আমাদের তো গাড়ি নেই, তার উপরে আমাকে আব্বু সাইকেলে করে নিয়ে আসছে, তো কষ্টই তো হয়েছে। সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে চলছে করোনা টিকাদানের বিশেষ ক্যাম্পেইন। 3য় ধাপের এই ক্যাম্পেইন 12 নভেম্বর পর্যন্ত চলবে। সারা দেশে প্রায় 13,000 কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচিতে প্রতিদিন গড়ে 500 জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিটি ক্লিনিকেই সিনোফার্মার ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই মানুষের ভিড় দেখা গেছে। সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট জানিয়েছেন ভ্যাকসিন গ্রহণকারীরা। খুব ভালো হয়েছে, টিকা দেয়া কোনো সমস্যা নাই। টিকাটা মানে ভালোভাবে তো দিল, কোনো সমস্যা বুঝতে পারিনি। সবার দিচ্ছে, ওখানে দাঁড়াইছিলাম কাউন্সিলে, তারপরে এখানে আসছি। 24 ঘন্টায় আজ দেশে 1 জন প্রাণ হারিয়েছেন করোনায়। এ নিয়ে মোট 27,891 জন প্রাণ হারালেন। নতুন করে 154 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো এ পর্যন্ত 15,70,835 জন।
এছাড়া 157 জন সহ মোট 15,34,635 জন সুস্থ হয়েছেন। আর যে একজন মারা গেছেন তিনি ঢাকা বিভাগের। ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিশেষ করে কেরালা রাজ্যে গেল 24 ঘন্টায় অনেকেই প্রাণ হারিয়েছেন। মোট ওই দেশটিতে 392 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 314 জনই কেরালায়। দৈনিক সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষে ওই রাজ্যটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালা বাদে শুধু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে দৈনিক মৃতের সংখ্যা 10 জনের বেশি। বিশ্বকাপ ব্যর্থতায় টি-20 অধিনায়কত্বে বদল আসতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে তামিম ইকবালের চিন্তাও রয়েছে বিসিবির। তবে পাকিস্তান সিরিজে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা কম। খেলোয়াড় রদবদল হতে পারে 4-5টি। টি-20তে সুযোগ পেতে পারেন একাধিক তরুণ মুখ। অধিনায়কের বিকল্প হিসেবে তালিকায় আছে সাকিবের নাম। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অধিনায়কত্বে 21 ম্যাচের মাত্র 7টিতেই জয় টাইগারদের। আছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নাম। তবে অধিনায়কত্ব হারিয়ে অনেকটা অভিমানের সুর মুশফিকুর রহিমের। তাই এই ফরম্যাটে তাকে নিয়েও ভাবনা কম বিসিবি কর্তাদের। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে উইন্ডিজের 158 রানের লক্ষ্যে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ব্যাট করছে এবং তাদের যে আপডেটেড স্কোর সেটি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। 1 উইকেটে 41 রান। গেইল লুইসের ব্যাটে দারুণ শুরুর আভাস দিলেও 9 বলে 15 রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন ক্রিস গেইল। পরের ওভারে নিকোলাস পুরান আর রস্টন শেইজ হ্যাজেলউডের বলে আউট হলে পরে ম্যাচে দাপট ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া। তবে এভেন লুইসের 29 আর হেটমায়ারের 27 রানের ইনিংসে রানের চাকা সচল রাখে উইন্ডিজ। শেষ দিকে পোলার্ডের 44 রানে 7 উইকেট হারিয়ে 157 রান করে ক্যারিবীয়রা। অজিদের হয়ে 4 উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 33 রানে ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ 4-এ ওঠার কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার। রাত 8টায় প্রোটিয়াদের প্রতিপক্ষ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড। শেষ 4-এ যেতে এই ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকা। সুপার 12 পর্বে 4 ম্যাচের 3টিতেই জিতে 6 পয়েন্টে টেবিলের 3-এ অবস্থান বাভুমার দলের। আর পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে 2 নম্বরে অস্ট্রেলিয়া। হেড টু হেডে এগিয়ে আছে অজিরা। এই পর্বে মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। তবে প্রোটিয়াদের কঠিন পরীক্ষা নেবে টানা 4 জয় শেষ 4 নিশ্চিত করা ইংল্যান্ড। 2014-2018 সালের নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন আছে। তবে 2008 সালে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। তবে নির্বাচন নিয়ে বিশ্বের সব দেশেই অভিযোগ আছে বলে তিনি মনে করেন। বলেন যে সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, সংবিধানে কমিশন গঠনের পদ্ধতি দেওয়া আছে। সংবিধান ও রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখা উচিত বলেও মনে করেন তিনি। যদি নাগরিক পার্টিসিপেশন থাকে, ইলেকশন কমিশনের বায়াসড হলেও করার কিছু নাই। কারণ আমার ভোটটা তো আমি দিব। সার্চ কমিটি ইজ দ্য কম্পিটেন্ট অথরিটি। ওনারা সাজেস্ট করবেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি সেভাবে করবেন। আইনি কাঠামো যতগুলো সংযোজন করবেন ততগুলো নতুন নতুন বিতর্কের সুযোগ করে দেবে। যদি আমরা রাষ্ট্রপতির এখানে আস্থা রাখি, যদি সংবিধানের উপর আস্থা রাখি, তাহলে অনেকগুলো বিতর্কের জায়গা কিন্তু ছোট হয়ে আসবে। কক্সবাজারে ইউপি সদস্য তার ভাইকে গুলির ঘটনায় জড়িত কেউ এখনো ধরা পড়েনি, মামলাও হয়নি। হামলার শিকার 2 ভাই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে শহরের লিংক রোড এলাকায় মেম্বার প্রার্থী কুদরত ও তার ভাই জহিরুল ইসলাম হামলার শিকার হন। সিএনজি করে এসে তাদের উপরে অতর্কিত গুলি ছুড়ে দুর্বৃত্তরা। আরও 3 জন ঘটনায় আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় 2 ভাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয় এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জড়িতদের শনাক্ত অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। 2 ভাইকে অনেক আগে থেকে হত্যা করার জন্য ষড়যন্ত্র অনেক আগে থেকে হচ্ছে। আজকে ইলেকশনের আজকের দিনটা বেছে নিয়েছে ওরা। আমাকে এই 2 জন সিএনজি থেকে নেমে আমাকে চাপাই ধরে, তারপরে ওইদিকে করে রাখার পরে দেখতেছি মানে ওখানে গুলি করতেছে। সিএনজি নিয়ে 5 জন লোক মুখ বাঁধা আসি, অফিসের বুদ্ধর করে ওনাদেরকে গুলি করছে।
সমবায় ব্যবস্থাকে মর্যাদার আসনে নিতে হলে সব সমবায় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। রাজধানীর বিআইসিতে সমবায় অধিদপ্তর আয়োজিত সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম। বলেছেন, সমবায় ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে এর দুর্বলতা খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে পুরো দেশে পরিবর্তন আনা সম্ভব। এর সচিব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে 10টি ক্যাটাগরিতে 8টি সমবায় সমিতি ও 2জন ব্যক্তিকে সমবায় পুরস্কার প্রদান করা হয়। আমরা 17 কোটি মানুষকে অ্যাকাউন্টেবল করতে পারবো না। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতার আওতায় আনা মানে হলো তাকে সম্মানিত করা। ফ্রিস্টাইল করলে সে নষ্ট হবে এবং আলটিমেটলি সে কিন্তু অসম্মানিত মানুষ হবে। আর যদি আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে পারেন, তাকে যদি জবাবদিহির আওতায় আনতে পারেন, he will be bound to deliver his responsibility have been delegated to him. অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি ধার্যের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। শিক্ষার্থীদের দাবি, বিভাগ ভেদে ৬,১২০ টাকা থেকে ৬,৭২০ টাকা ধার্য করা হয়েছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি। দুপুরে কলেজের সামনের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা, এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলে। পরে কলেজ প্রশাসনের আশ্বাসে আজকের মতো কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। বিশ্বজুড়ে করোনা একদিনে ৭,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হলো, শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। শুক্রবার সর্বোচ্চ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১,৩০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। অন্যদিকে রাশিয়ায় মৃতের সংখ্যা ১২০০, ব্রাজিলে প্রাণ গেছে ৪০০ মানুষের, রোমানিয়া এই সংখ্যা ৭০০। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট ৫০,৫৩,০০০-এর বেশি মানুষ প্রাণ হারালেন। আর আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৪,৯৮,০০,০০০ ছাড়িয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় ফাইজারের ট্যাবলেট 89% কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এমন দাবি করেছে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে, প্যাক্সলোভিড নামের ট্যাবলেটটি গুরুতর রোগীদের উপরে প্রয়োগে সফলতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বলছে, ট্যাবলেট ব্যবহার করে মৃত্যু ঝুঁকি কমানো গেছে। এটা অভাবনীয় সাফল্য। রোগীদের জীবন রক্ষায় কাজ করছে ওষুধটি। ক্লিনিক্যাল ট্রায়ালে আইসিইউতে থাকা প্রতি 10 জন রোগীর মধ্যে 9 জনেরই পরিস্থিতি উন্নতি হয়েছে পাক্সলোভিড প্রয়োগের পর। মহামারী বিষয়ক আইন পাশের প্রস্তাবের প্রতিবাদে অস্ট্রেলিয়াবাসী সরব। শনিবার মেলবোর্নে বিক্ষোভ করে হাজারো বাসিন্দা। পতাকা প্ল্যাকার্ড হাতে বিল বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা স্লোগান দেন। আইন পাশের মাধ্যমে জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ আনেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সম্প্রতি মহামারী সংক্রান্ত আইন পাশের প্রস্তাব উত্থাপন করে ভিক্টোরিয়া প্রশাসন। এর আগেও কোভিড নীতিমালা ও লকডাউন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন সাধারণ। জার্মানিতে রাশিয়ান দূতাবাসের সামনে থেকে এক রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার নিয়ে তোলপাড় চলছে। গেল মাসে নিহত রাশিয়ার ওই কূটনীতিক আদতে একজন গুপ্তচর ছিলেন। জার্মান গণমাধ্যম দের স্পিগেলের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, যা এতদিন গোপন রাখা হয়েছিল। শুরুতে দুর্ঘটনার কথা বলা হলেও এখন পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে। নতুন করে এই বিষয়টি তদন্তের কথা জানিয়েছে জার্মান সরকার, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই কূটনীতিক ছিলেন সেকেন্ড সেক্রেটারি। তিনি ভিয়েনা সহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। তার বাবাও ছিলেন এফএসবির শীর্ষ কর্মকর্তা। রাশিয়ার বিরোধী নেতা নাভালনির উপর বিষ প্রয়োগে যার সম্পৃক্ততার কথাও শোনা যায়। এখন পর্যন্ত এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পশ্চিম তীরে 13 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আরও 6 জন তখন আহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার সময় মোহাম্মদ দাদাস নামের ওই কিশোরের মৃত্যু হয়। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আরও 1300 বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। আফগানিস্তান স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটের জয়ে সেমির স্বপ্ন জিয়ে রেখেছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেমির লড়াইয়ে থাকতে হলে ভারতের সামনের প্রথম সমীকরণ নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ। 6 পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডকে হারাতে হবে 4 পয়েন্ট পাওয়া আফগানিস্তানকে, এবং আফগানিস্তানরা জয় পেলে তাদের পয়েন্ট হবে 6, নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 6। আর ভারত যদি শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে রান রেটে এগিয়ে থেকে শেষ 4 নিশ্চিত করবে ভারত। তবে এখনও
এখানে কিন্তু আছে। ভারতের নেট রান রেট 1.61 আর আফগানিস্তানের 1.48। বিরাট কোহলির পরে কে হচ্ছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক, রোহিত শর্মা নাকি KL রাহুল? এমন প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে। নতুন কোচের দায়িত্ব পাওয়া রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিয়েছেন যে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কিংবা লোকেশ রাহুলই তার পছন্দ। ঘরোয়া ক্রিকেটে বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সকে সবচেয়ে বেশিবার শিরোপা জিতিয়েছেন রোহিত। এদিকে পরিসংখ্যান ও অভিজ্ঞতার দিক থেকে রোহিতের ধারে কাছেও নেই লোকেশ রাহুল। অধিনায়ক হিসেবে IPL এ সাফল্যের শীর্ষে রয়েছেন এই হিটম্যান, আর পেছনে ফেলেছেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে পরিসংখ্যান অভিজ্ঞতায় রোহিত বেশি প্রাধান্য পাচ্ছেন দ্রাবিড়ের কাছে। পাটুরিয়ায় ডুবে যাওয়া অমরনাথ শাহ ফেরি উদ্ধারে এখনও প্রস্তুতি পর্ব চলছে। এখন পর্যন্ত উদ্ধারকারী 3টি সালভার্জ ঘটনাস্থলে পৌঁছেছে। 5 নম্বর ফেরিঘাটে সেগুলো অবস্থান নিয়েছে। বন্টন ছড়িয়ে ঘাট পরিষ্কারের কাজ শুরু করেছে। BIWTA জানিয়েছে আরও 3টি উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে আসবে, এরপরেই মূল উদ্ধার কাজ চলবে। এদিকে দুর্ঘটনার পর থেকে 5 নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। পন্টুন সহ অন্যান্য যানবাহনগুলি আমরা একটু সরিয়ে রেখেছি এই জন্যই যে যাতে সোলিংগুলি পাস করার সময় ওটার উপর ইফেক্ট না হয়, তাই আমরা বাকি সোলিংগুলি পাস করব এবং বাকি 4টা উইন্ডস বাস আসার পর আমরা টান দিয়ে দেব। নাটোরের লালপুরে ইউপি মেম্বার মতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাঝগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে শুক্রবার বিকেলে মতিয়ার রহমান বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সকালে মাঝগ্রাম এলাকার সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। অতিরিক্ত মাদক সেবনে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মতিয়ার রহমান জুয়ারি ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ছিলেন। রাজধানীর গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব থেকে 400 বোতল বিদেশি মদ এবং 700 ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব। তারা জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 11টার দিকে ক্লাবটিতে অভিযান চালানো হয়। ক্লাবের মিলনায়তনের স্টেজের নিচে গোপন কুঠুরিতে এবং স্টোরে এসব মদ ও বিয়ার রাখা ছিল। র্যাব জানিয়েছে উদ্ধার করা মদ বিয়ারের অনুমোদনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। মদ বিয়ার জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি। 2014 সালেও এই ক্লাব থেকে বিপুল পরিমাণের অনুমোদন ছাড়া মদ বিয়ার উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। অনুমোদিত কোনো ব্যক্তি পায়নি, যার জন্য আমরা এক্স্যাক্ট পেপারটা অথবা কি পরিমাণ অনুমোদন থাকতে পারে এ ব্যাপারে আমি সঠিক তথ্য আপনাকে দিতে পারছি না। বাট এতটুকু বলতে পারি, কোনো ক্লাবে 400 বোতল মদ, বিদেশি মদ এবং 700 বোতলের ওপরে 700 ক্যানের উপরে বিয়ার অনুমোদন থাকার কথা না। আমরা বিষয়টি যাচাই করে দেখব। সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠন ও চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা বাস্তবায়নে মনোযোগী হবার আহ্বান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অর্থাৎ IDEBর। সকালে IDEBর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বলা হয়, চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে মানুষের জীবনমান ও কর্মধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যার প্রভাব দেশের আর্থসামাজিক রাজনৈতিক শাসন ব্যবস্থার উপর পড়ছে। যুক্তরাষ্ট্র টেক্সাস একটি গানের কনসার্টে পদদলিত হয়ে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতের এই দুর্ঘটনায় আরও 3 শতাধিক মানুষ আহত হয়েছে। প্রশাসন জানিয়েছে, হিউস্টন শহরে 2 দিনব্যাপী এই গানের উৎসবে প্রথম দিনই স্টেজে ওঠেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ট্রাভিস স্কট। তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে ছুটতে থাকেন দর্শকরা। এতেই পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। একসময় বাধ্য হয়ে গান বন্ধ করে দেওয়া হয়। পরে দর্শকদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনীর সহায়তা চান স্কট। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আয়োজক কমিটি সহ স্থানীয় মেয়র ও রাজনৈতিক জনপ্রতিনিধিরা। ধীরে ধীরে গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে শুধু গ্রিনল্যান্ডেই প্রতি বছর 247 বিলিয়ন টন বরফ পড়ছে, যার প্রভাব পুরো পৃথিবীতেই পড়ছে। তবে এই ব্যাপারে খুব একটা মাথা ব্যথা নেই বিশ্ব প্রতিনিধিদের, এমন অভিযোগ একদল পরিবেশ কর্মী। বিশ্বকে সতর্ক করতে গ্রিনল্যান্ড থেকে তারা নিয়ে এসছে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড।
সেকেন্ড। প্রতি সেকেন্ডে এমন 17 মিলিয়ন বোতল পানি গ্রিনল্যান্ডের বরফখণ্ড থেকে গলে যাচ্ছে। বিশ্ব নেতাদের জন্য সতর্ক বার্তা হিসেবে আমরা এই বোতলে ভরে গ্রিনল্যান্ড থেকে বরফ গোলা পানি এখানে নিয়ে এসেছি। 17 মিলিয়ন। জাতিসংঘ আয়োজিত COP26 জলবায়ু সম্মেলনকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মিথ্যা এবং অবাস্তব প্রতিশ্রুতির কোনো প্রয়োজন নেই। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন স্থলের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুইডিশ কিশোরী থুনবার্গ। এ সময় কয়েক হাজার জলবায়ু কর্মী গ্রেটার প্রতি সংহতি জানিয়ে বলেন, ক্ষতিকর কার্বনের নিঃসরণ কমানোর দাবি দীর্ঘদিনের, অথচ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ব নেতারা। তাইওয়ানের স্বাধীনতার সমর্থনকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার দেশটির তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র এই হুঁশিয়ারি দিয়েছেন। এই অপরাধের দায় সমর্থকদের আজীবন বয়ে বেড়াতে হবে বলেও তিনি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের স্বাধীনতা চায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করবে কর্তৃপক্ষ। চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না তাদের, এমনকি হংকং ও ম্যাকাওয়ে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। কালো তালিকাভুক্তদের কোনো আর্থিক সুবিধাও মিলবে না। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটিতে নারী ক্রিকেট বন্ধ করে দেয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। তবে পরবর্তীতে পরিস্থিতি ভালো হলে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছে বোর্ড। এর আগে নভেম্বরের 27 তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা পালাবদলের পর দেশটির ক্রীড়া ক্ষেত্রেও অন্ধকার নেমে আসে। নিষিদ্ধ করা হয় নারীদের সকল ধরনের খেলাধুলা। এদিকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দুবাইতে আইসিসির বৈঠক হওয়ার কথা রয়েছে। বাসের ভাড়া ও তেলের দাম 1 পয়সাও বাড়ানো যাবে না। গরিব মানুষের উপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাহেবগঞ্জ বাগদাফার ভূমি উদ্ধার সংহতি কমিটির আয়োজনে প্রতিবাদ সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, জনগণ এখন ক্ষিপ্ত। এমন পরিস্থিতিতে নৈরাজ্য হলে তার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না। বলেছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল এখন বন্ধ। সেখানকার জমি ভূমি মালিকদের হাতে তুলে দেয়া এবং চাষাবাদে তাদের অধিকার দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। বাসের ভাড়া বাড়ানো যাবে না। আজকে আপনারা রায় দেন, আর 1 পয়সাও এখানে জ্বালানির দাম বাড়ানো যাবে না। আজকে মানুষকে বাধ্য দেশ না, কোনো গরিব মানুষের উপরে আর অত্যাচার করা যাবে না। গোবিন্দগঞ্জের সব সম্পত্তি ফেরত দেন, 4 ফসলি জমিকে ব্যবহার করার অধিকার দেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। ধারের 5 লাখ টাকা ফেরত চাওয়ায় বরগুনায় খুন হন আফজাল হোসেন বাদল। ঘটনার 4 মাস পরে হত্যা রহস্য উদ্ঘাটন করল পুলিশ। 30 তারিখ বরিশাল থেকে ঘাতক মিলনকে গ্রেফতারও করেছে পুলিশ। আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছে সে। হত্যার বিচার দাবি পরিবারের। না ওই সাইডে এমনি তাকাই কোনো লোকজন দেয় না, তখন আমি আবার এইখানে নামাজ পড়তে বসি। দরজা খুলে দাঁড়িয়ে দেখি যে আমার ভাই গুরুতর আহত, মাথায় তখন দেখি যে ওই রক্ত। মানুষের দাঁড়ানোর মতো একটা আফসার মতো দেখছি, তো আমি ওই সময় তো কেয়ার করি না, তো আমি ওই তার সোজাসুজি আসে লাইট মেরে। 3 মাস 4 মাস আগে থেকে সে বরিশাল অবস্থান করতে, আর সে শুধু ওই রাতে একটুখানের জন্য একটু সময়ের জন্য সে যেখানে আসছিল সে প্রুফটা আমরা পেয়ে যাই, ডকুমেন্ট পেয়ে যাই ডিজিটাল প্রযুক্তির সহায়তায়। অন্য ডিস্ট্রিক্ট থেকে তাকে গ্রেপ্তার করে এনে আদালতে তার স্বীকারোক্তি দেওয়াটা, এটা আমাদের জন্য আমি মনে করি একটা বিশাল পাওনা। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। বিভিন্ন পাইকারি বাজারে পণ্যবাহী ট্রাক তুলনামূলকভাবে কম এসছে। পাইকারদের অভিযোগ, সুযোগ বুঝেই পরিবহন ব্যবসায়ীরা বাড়তি ভাড়া আদায় করছে। আর পাইকারি বাজারে পণ্যের দাম আগের মতো থাকলেও ধর্মঘটের দোহাই দিয়ে দাম বেশি রাখছে খুচরা বিক্রেতারা। ধর্মঘট থাকলেও পণ্য পরিবহন করছে কিছু কিছু ট্রাক, কিন্তু ভাড়া নিচ্ছে বেশি। এমন পরিস্থিতিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ধরনের সবজির দর। তবে বাড়তি দরের জন্য খুচরা ব্যবসায়ীদের দুষছেন পাইকাররা। তবে এখন দাম আজকে অনেক বেশি মাল আইতারে না। যে ট্রাক্টর রাতে 10টা বাজে ঢুকতো, ওটা সকাল 6টা বাজে ঢুকছে, 5টা বাজে ঢুকছে। গাড়ি ভাড়া বাড়াই দিছে এখানে বস্তাপতি মালের দাম, মালে আর গাড়ি বেচতে ফোস আসতেছে না আমাদের। সবজি মাল, মুদি মাল সব দাম বাড়ছে। যেমন চালের দাম এখন 5 লিটার গেলান 710 টাকা। এরকম হইলে আমরা কীভাবে বাঁচবো বলেন?
সৌদি আরবকে নতুন করে আরো 280টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত এসব ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $650 মিলিয়ন। এর মাধ্যমে এইম 120C ক্ষেপণাস্ত্র সহ সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি এবং প্রযুক্তি সহায়তাও পাবে সৌদি আরব। পেন্টাগন জানিয়েছে এরই মধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে কংগ্রেস, যার ফলে উপসাগরীয় নীতির আওতায় এটিই হতে চলেছে বাইডেন প্রশাসনের সৌদি আরবে প্রথম অস্ত্র বিক্রি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে গত বছর সৌদি আরবের সীমান্ত হামলা বাড়ায় তাদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য $1 লাখ কোটি বিল পাশ হলো। শুক্রবার প্রতিনিধি পরিষদে 228/206 এই ভোটে বিলটি পাশ হয়। চূড়ান্ত অনুমোদনে সইয়ের জন্য পাঠানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বলা হয় বিশাল এই অর্থ ব্যয় করা হবে হাইওয়ে নির্মাণ, ব্রডব্যান্ড এবং অন্যান্য অবকাঠামোমূলক উন্নয়নের কাজে। হোয়াইট হাউস বলছে রেলওয়ে সহ পরিবহন খাতে ব্যাপক উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। গেল মাসে $1,75,000 কোটি সামাজিক ব্যয়ে বিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে 91 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাজধানী ফ্রিটাউনের একটি গ্যাস স্টেশন এলাকায় এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ আরও অনেকেই হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে জ্বালানিবাহী একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হলেই বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাতেও। বহু ঘরবাড়ি, দোকানপাট পড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে অনেকেই হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা শঙ্কা করছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো। ইথিওপিয়ার সরকার পতনে একজোট হল 9টি বিরোধী সংগঠন। শুক্রবার যুক্তরাষ্ট্রে এই সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর করে দলগুলো। দাবি, টাইগ্রে অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আবিই আহমেদ সরকার ভেঙে দেওয়ার কোনো বিকল্প নেই, তাই জোরপূর্বক কিংবা দর কষাকষির মাধ্যমে সরকার পতন করতে চান তারা। এদিকে বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। অবসরপ্রাপ্তদের আবারও সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্পেস এক্স ক্যাপসুলের টয়লেট ভেঙে মহাকাশে বিপাকে 4 নভোচারী। শনিবার এই তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হচ্ছে আরও অন্তত 20 ঘন্টা টয়লেট ছাড়াই তাদেরকে কাটাতে হবে। দীর্ঘ এই সময় ডায়াপার পরে থাকতে হবে নভোচারীদের। নাসা বলছে গেল 6 মাস ধরেই মহাকাশে অবস্থান করছেন 4 মহাকাশচারী। সপ্তাহখানেক আগেই পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের, কিন্তু আবহাওয়াজনিত কারণে তাদের ফেরানোর এই কার্যক্রম বিলম্বিত হয়। তবে যত দ্রুত সম্ভব রকেট পাঠাতে চায় স্পেস এক্স। নিজ বাড়িতে ইচ্ছাকৃত মশা উৎপাদন। শুনতে অবাক লাগলেও স্বেচ্ছায় এই কাজ করছেন ইন্দোনেশিয়ার জোগাকার্তা শহরের বাসিন্দারা। মূলত এডিস মশার বিস্তার রোধে উলবাচিয়া ব্যাকটেরিয়াবাহী এক প্রকার মশা উৎপাদন করছেন তারা। প্রাথমিক গবেষণায় সফলতা মেলার পরে ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রামের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে। আমরা মূলত ভালো মশার বংশবৃদ্ধি করাই। এমন মশার সাথে এডিসের মিলনে নতুন যে মশার জন্ম হবে তাতে জীবাণু থাকবে না। যদিও মশার সংখ্যা বাড়বে, কিন্তু সেগুলোর কামড়ে মানুষের ক্ষতি হবে না। হাঁটু এবং হ্যামস্ট্রিং এর ইনজুরি সারাতে প্যারিস থেকে মাদ্রিদে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেখানে বিশেষ এক থেরাপি ক্লিনিকে নিয়েছেন চিকিৎসকদের পরামর্শ। বিশ্বকাপ বাছাই পর্ব সহ টানা খেলা থাকার কারণে পুরোপুরি সুস্থ হতে সময় লাগছে এই পিএসজি ফরওয়ার্ডের। এদিকে ইনজুরির কারণে ফ্রেঞ্চ লিগ 1-এ বোর্দোর বিপক্ষে আজকের ম্যাচেও বাইরেই থাকতে হচ্ছে মেসিকে। পিএসজি ম্যানেজার মরিসিও পোচেত্তিনো এই ফরওয়ার্ডকে মাঠে ফেরানোর বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তার মতে দলের জয় নিশ্চিত করতে লিওর অনুপস্থিতিতে বাকিদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। এদিকে ইনজুরি আক্রান্ত রোমেলু লুকাকুর পরিবর্তে বেলজিয়াম দলে জায়গা পেয়েছেন 2 নতুন মুখ। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। 101টি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ 68 গোল করা লুকাকু অক্টোবরে গোড়ালির ইনজুরিতে পড়েন, আর এতে ছিটকে যেতে হয় বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। 13 নভেম্বর ব্রাসেলসে এস্তোনিয়াকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে পারবে বেলজিয়ানরা। এর 3 দিন পর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে দলটির বাছাই পর্বের খেলা। এদিকে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ফিফা র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।